আপনি উনাকে খুন করলেন? হিদি ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে গেল। অথচ সামনে দাঁড়ানো মানুষটা নির্বিকার ভঙ্গিতে রিভলভার নাড়ছে যেন কিছুই হয়নি। সে সাহস করে পুনরায় মৃতদেহের দিকে তাকায়। তাজা রক্তের স্রোত বইছে মেঝেতে। আলতাফ তালুকদারের মুখ রক্তে রঞ্জিত। কপালের মাঝখানে ফুটো হয়ে ভেতরে অংশ দৃশ্যমান। আচ্ছা, রক্তের সাদা তরলের মতো কি বের হচ্ছে? ওটা কি মাথার মগজ? কি ভয়ানক দৃশ্য! এতটা নৃশংসতা কাম্য করেনি। হিদির মাথাটা হঠাৎ ঘুরে উঠল। সে দ্রুত দৃষ্টি সরিয়ে অন্যত্র তাকাল। এ ভয়াবহ দৃশ্য আর রিভলভার দেখে সর্বাঙ্গ যেন শীতল হয়ে আসতে থাকে। সে জোরে জোরে শ্বাস টানে। পূর্ব হুডির টুপিটা নামিয়ে দিল। কালো সিল্কি এলোমেলো চুলগুলো এক হাতে পিছে ঠেলে দিল। অতঃপর তির্যক চাহনিতে তাকিয়ে কণ্ঠে বলল, উডবি হাসব্যান্ডের জন্য খারাপ লাগছে মিস? হিদি শব্দগুলো শুনল ঠিকই, কিন্তু কোনো প্রতিক্রিয়া জানাবার শক্তি তার আর অবশিষ্ট নেই। কেবল অসহায়, ভীত, দুর্বল চিত্তে তাকিয়ে রইল মানুষটার দিকে। এই রক্তারক্তি, এই বিকট দৃশ্য, এসব সহ্য করার ক্ষমতা তার নেই। মাথা ঝিমঝিম করছে। দেহে যেন আর কোনো বল নেই। পা দুটো কাঁপতে কাঁপতে ভেঙে পড়তে শুরু করল। মুহূর্তেই মাঝে শরীর এলিয়ে পড়ে যেতে নীল। পূর্ব সেই দৃশ্য দেখে এক শানিত পায়ে এগিয়ে গেল। অতঃপর বলিষ্ঠ দুই হাতে ধরে ফেল মেয়েটাকে। হিদির হালকা মেয়েলি শরীরটা তার শক্ত বাহুবন্ধনের ভেতর থরথর করে কেঁপে উঠল। মেয়েটার চোখ দুটো আধবোজা। নিঃশ্বাস ভারী। শরীরের তাপমাত্রা অস্বাভাবিক শীতল। যেন রক্তশূন্য হয়ে আসছে। বুকের ভেতর তখন অজানা ভয়, আতঙ্কের ঘনঘটা। মস্তিষ্ক এলোমেলো, হিতাহিত গান শূন্য। তবুও সে দুর্বল চাহনিতে একবার তাকাল মানুষটার দিকে। তীক্ষ্ণ চাহনি, কঠোর মুখাবয়ব। আবেগহীন ভঙ্গিমা লক্ষ্য করল। হিদির ওষ্ঠ কাঁপল। অনেক কথা বলবার ইচ্ছে হল, কিন্তু বলে উঠতে পারল না। শুধু অস্ফুট স্বরে আওড়াল, আপনি কি আমাকেও মেরে ফেলবেন পূর্ব সাহেব? পূর্ব নিঃশব্দে রিভলভারটা হোলস্টারে গুজে রাখল। তারপর ধীরে, খুব ধীরে মুখটা নামিয়ে তাকাল তার বাহুবন্দী দুর্বল মেয়েটার দিকে। চোখে সেই আগের মতোই তীক্ষ্ণ চাহনি। স্থির কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, আমার হাতে মরতে চান? হিদি কিছু বলতে পারে না। তবুও অতিকষ্টে আওড়ায়, উহু, বাঁচতে চাই। মেয়েটা আবছা চোখে শেষ কথাটা বলে ঢলে পড়ল তার প্রশস্ত, বলিষ্ঠ বুকে। এক নিমিষে নিস্তেজ হয়ে এল পুরো শরীর। পূর্ব বর্গীয় গালিটা দিতে গিয়েও মাঝপথে থেমে গেল। আর কয়েক সেকেন্ড দেরি হলে তো মেয়েটা সরাসরি মেঝেতে পড়ে থাকা রক্তের মধ্যে পড়ত। তারপর মাথা ফাটাত, তার দৃষ্টি থেমে গেল নববধূসাজে থাকা অচেতন মেয়েটার মুখে। শুকনো, ক্লান্ত, মলিন। ফর্সা গাত্রবর্ণটা যেন ক্ষুধা আর শোকে হলদেটে হয়ে আছে। সাজগোজের চিহ্ন নেই, চোখের কাজল গড়িয়ে নষ্ট। লাল পাড়ের শাড়িটাও ময়লা লেপটে কেমন বেমানান লাগছে। পূর্বের ভ্রু কুঁচকে গেল। বিয়ের দিন কেউ পালায় নাকি মনে মনে ক্ষুব্ধ হল। এই কমবয়সী মেয়েটার পাকনামি দেখে তার মেজাজ আরও বিগড়ে গেল। সে জোরে একবার শ্বাস টেনে নিজেকে শান্ত করল। এখন রাগ দেখালে পরিস্থিতি আরও খারাপ হবে। মাথা ঠান্ডা রাখা জরুরি। কিছুক্ষণ ভাবল। তারপর অচেতন হিদিকে পাজা দিয়ে শক্ত বাহুতে তুলে নিল। খসকসে গলায় বিড়বিড় করল, টু মাচ ইরিটেটিং। সে আর এক মুহূর্ত দেরি করল না। পা বাড়িয়ে আলতাফ তালুকদারের নিথর দেহের পাশ দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে তখনও গোলাগুলির শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু পূর্ব এক বিন্দুও পরোয়া করল না। পুরনো বাড়িটা পেরিয়ে সে দ্রুত সোজা রাস্তায় রাখা গাড়িটার দিকে এগোল। গাড়ির সামনে দাঁড়িয়ে কণ্ঠে স্বভাবসুলভ গাম্ভীর্য এনে বলল, দরজা খোল। গাড়ির ভেতরে বসে অপেক্ষা করছিল আশফি। পূর্বের কণ্ঠস্বর কানে যেতেই সে হকচকিয়ে দরজা খুলে দ্রুত বাইরে বেরিয়ে এল। বন্ধুর কোলে বেনারসি পরা অচেনা একটা মেয়েকে অচেতন অবস্থায় দেখে তার চোখ এক লাফে বড় হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, পূর্ব, কার বুকে তুলে নিয়ে আসলি? পূর্ব এগিয়ে গিয়ে খুব ধীর, কিন্তু অস্বাভাবিক সাবধানী ভঙ্গিতে গাড়ির ব্যাকসিটে হিদিকে শুইয়ে দিল। ঠিকভাবে শোয়ানোর পর দরজা বন্ধ করে বাইরে এল। পকেট থেকে একটা সিগারেট বের করে ওষ্ঠপুটে চেপে ধরাল। আগুনের লালচে দপদপে আলো মুহূর্তের জন্য তার চোখে প্রতিফলিত হচ্ছে। নিকোটিনের ধোঁয়া নির্লিপ্ত ভঙ্গিতে বাতাসে উড়িয়ে গাড়ির গায়ে হেলান দিল।
গম্ভীর গম্ভীর কণ্ঠে বলল, আলতাফ তালুকদারের হবু বুকে। কি বললি? ব্যাপারী চাচার হবু বউ। তুই মেয়েটাকে তুলে নিয়ে আসলি? ওই ভোটকা কিছু বলেনি তো? উহু। বেঁচে থাকলে হয়তো বলতো আমার হবু বুকে নিয়ে যেও না পূর্ব। আমার বিয়েটা করা বাকি। স্লা মাদার। তার মানে তালুকদার সাহেব বেঁচে নেই? তুই মেরে দিয়েছিস? হুম, মেরে দিলাম। ওর মতো কীটের বেঁচে থাকার অধিকার নেই। ভালো করেছিস। লোকটা কয়েকদিন যা উড়ছিল। কিন্তু এই মেয়েকে কি করবি পূর্ব? আশফি জানতে চাইল। পূর্ব সিগারেট টেনে ধোঁয়া ছেড়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, বিক্রি করে দেব নাকি অর্গানগুলো বের করে নিয়ে বিদেশে পার্টির কাছে সেল দেব সেটাই ভাবছি। কারণ বাড়ি থেকে পালানো এসব মেয়ের প্রতি আই অ্যাম নট ইন্টারেস্টেড। আশফি কপাল কুঁচকে তাকাল। গমগমে কণ্ঠে বলল, মাথা কি পাগল হয়ে গেছে বন্ধু? নাকি মাল খেয়ে উল্টাপাল্টা বকতেছ? ওর জ্ঞান ফেরা আশফি। তারপর ঠিকানা জেনে বাড়িতে পৌঁছে দে। আমি এসব মেয়ে ঘটিত ঝামেলায় জড়াতে চাই না। তুই কোলে করে নিয়ে এসেছিস। তাই মেয়েটাকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোর। গুলিটা কি মেইন পয়েন্টে মারব আশফি? আমার মেইন পয়েন্টের দিকে নজর দিয়েছিস? ছ্যাঃ, তুই আর ভালো হলি না। সময় আছে, নজর ঠিক কর। কথাটা তিরিক্ষি স্বরে বলে আশফি দ্রুত পা চালিয়ে গাড়ির ভেতরে ঢুকল। মেয়েটার চেতনা ফেরানো এখন সবচেয়ে জরুরি। সে হিদির পাশেই শরীর ঝুঁকিয়ে মাথার কাছে হাত নেড়ে দেখল, কিন্তু মেয়ে সম্পূর্ণ নিস্তেজ। পূর্ব সিগারেটের শেষ টুকরোটা মাটিতে ছুঁড়ে ফেলে পা দিয়ে পিষে দিল। তারপর ঘাড় সামান্য কাত করে ব্যাকসিটের দিকে তাকাল। গাড়ির ভেতরে ছোট্ট ক্ষীণ আলো জ্বলছে। সেই আলোয় হিদি ফ্যাকাশে মুখটা আধাভাসমান মনে হচ্ছে। হঠাৎ পূর্বের দৃষ্টি গিয়ে আটকাল মেয়েটার নাকে। সেখানে ছোট্ট চিকচিকে একটি নাকফুল জ্বলজ্বল করছে। আলোতে সেটার প্রতিফলন অপ্রত্যাশিতভাবে বিঁধল তার চোখে। সে কয়েক সেকেন্ড পরই দৃষ্টি সরিয়ে নিয়ে সামনে তাকাল। স্যার, আলতাফ তালুকদারের সব লোক নিহত হয়েছে। এর মাঝেই অস্ত্র হাতে একজন লোক সামনে এসে দাঁড়িয়ে বলল। পূর্ব সোজা হয়ে দাঁড়াল। বুকের হাত গুজে গম্ভীর কণ্ঠে বলল, সবটা লাশ জায়গা মতো পৌঁছে দাও। রিয়ন। লোকটি মাথা দুলিয়ে বলল, ঠিক আছে স্যার। কথাটা বলে চলে গেল। তীব্র তীক্ষ্ণ চাহনিতে আশপাশ পরখ করে। তালুদারের পুরনো বাড়িটা শহরের এক নির্জন স্থানে অবস্থিত। এদিকটায় মানুষজনের আনাগোনা কম থাকে। জায়গাটা তার ভীষণ পছন্দের। আগে কতবার এ বাড়িতে এসেছে সে। কিন্তু আজকের পর থেকে আর আসা হবে না। এখান থেকে ঢাকা মেইন টাউনে যেতে 30-40 মিনিট লাগবে। সে তালুকদারের পুরনো বাড়ির দিকে তাকায়। 10-12 জনকে ধরাধরি করে মৃত দেহগুলোকে আনতে দেখা যায়। সেগুলো একটা গাড়িতে ওঠাতে থাকে। পূর্ব দৃষ্টি ফিরিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে। তারপর শরীর এলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, আশফি মেয়েটার জ্ঞান ফিরেছে? আশফি হতাশ হয়ে জবাব দেয়, পানি ছিটিয়েও কাজ হচ্ছে না। মনে হয় হসপিটালে নিতে হবে। দ্রুত গাড়ি স্টার্ট দে। ঠিক আছে। আশফি দরজা খুলে নেমে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। তারপর গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিডে টান দেয়। পূর্ব তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। তখনই শুনতে পায় মেয়েলি কণ্ঠস্বর, আপনারা আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? আমি ওই খুনির সাথে কোথাও যাব না। রাত গভীর। এত রাতে আশপাশ হতে ভেসে আসছে শিয়ালের হাঁক। গ্রামবাসীর হয়তো বেঘোরে শান্তিতে ঘুমুচ্ছে। কিন্তু রিমির দুচোখে ঘুম নেই। সে হিদির ঘরে বিছানায় হেলান দিয়ে বসে আছে। হাতে পুরনো একটা ছবি। তার চোখ দুটো অশ্রুতে ভেজা। বারবার হাতের ছবিটার দিকে তাকাচ্ছে আর তার বুকটা ফেটে যাচ্ছে যেন। ছবিতে সে, ছোট্ট হিদি আর মা আছে। ছবি তোলার সময় 3 জনের মুখে হাসি ছিল, অথচ মা মরে যাওয়ার পর থেকে হাসতেই যেন ভুলে গেছে। বাবাকে বড্ড ভালোবাসত রিমি আর হিদি। কিন্তু মায়ের মৃত্যুর পরে কয়েকদিন মাথায় যখন বাবা দ্বিতীয় বিয়ে করে সৎ মাকে নিয়ে এলো, সেদিন থেকে তাদের ঘৃণা জন্মালো বাবার প্রতি। তবুও প্রকাশ করল না। কারণ তখন বাবা ব্যতীত কেউ ছিল না তাদের দেখার। সৎ মা কিছুদিন ভালো ব্যবহার করলেও তার বাবার অগোচরে তাদের অত্যাচার করত। ভয় দেখাত যদি এসব কথা বাবাকে বলে তাহলে আরও অত্যাচার করবে। এসব ভাবনার মাঝেই ফোন কলের শব্দে ধ্যান ভঙ্গ হল। সে ছবিটা বিছানায় রেখে পাশে রাখা ফোনটা তুলে কল রিসিভ করে কানে গুজল। অতঃপর সময় ব্যয় না করে জানতে চাইল, খালামনি হিদি পৌঁছেছে? কলি বেগম চিন্তিত কণ্ঠে বললেন, রিমি?
হিদি তো এসে পৌঁছায়নি। এসব কি বলছ? ওর তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। ওর কাছে ফোন আছে না? হ্যাঁ ছিল তো। আমি কল দিয়েছিলাম, ফোন বন্ধ বলছে। খালামনি, আমি কি ওকে একা পাঠিয়ে ভুল করলাম? চিন্তা করিস না, আমি দেখছি মেয়েটা কোথায়। কথাটা বলে তড়িঘড়ি করে কল কাটলেন কলি বেগম। রিমি ভয় পেয়ে যায়। হিদির তো ঢাকায় পৌঁছে যাওয়ার কথা। সিরাজগঞ্জ থেকে ঢাকায় যেতে 3.5 ঘণ্টা সময় লাগে। সে জোরে শ্বাস টেনে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার মনে পড়ে যখন হিদি পালিয়ে যাওয়ার অপ্রস্তুতি নিয়েছিল। সে নিজ হাতে বোরখা পরিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বোনকে জানালা দিয়ে পালাতে সাহায্য করেছিল। এখন মনে হচ্ছে ভুল করে ফেলেছে। বোনের সাথে তারও যাওয়া দরকার ছিল। সে হিদিকে পালাতে সাহায্য করেছিল কারণ সে চায় না তার মতো অল্প বয়সে বিয়ে হোক, তারপর শ্বশুর বাড়ির লোকদের হাতে অত্যাচারিত নিপীড়িত হোক। তারও তো 17 বছরে বিয়ে হয়েছিল। এখন সবে 21 বছর। বিয়ের পর স্বামীর অত্যাচার সহ্য করে থেকেছিল। শ্বশুর বাড়ির সবার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ডিভোর্সি তকমা পেয়ে গেছে। রিমি, দরজা খোল। তহমিনা বেগমের গমগমে কণ্ঠস্বর শুনে চমকে উঠল রিমি। সে ভেজা চোখ দুটো মুছে তড়িঘড়ি করে বিছানা থেকে নামল। তারপরে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে সপাটে চড় পড়ল তার গালে। তহমিনা বেগম চুলের মুঠি ধরে টেনে ভেতরে এনে আরেকটা চড় মারলেন রিমির গালে। দাঁতে দাঁত চেপে ক্রোধান্বিত কণ্ঠে বলে, তোর বোন কোথায় বল? রিমি কাঁদে না। এসব মার সহ্য হয়ে গেছে। সে ঝামটা দিয়ে চুল ছাড়িয়ে পিছিয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবে জবাব দেয়, আমি জানি না। তহমিনা বেগম হিসিয়ে বললেন, মিথ্যা কথা বলার জায়গা পাস না অলক্ষী। নিজের সংসার তো গিলে খেয়েছিস। তোর বোনের সংসার হওয়ার আগে গিলে নিলি। সত্যি কর বল রিমি, তোর বোন কোথায়? আমি জানি না। আমি জানি তুই ওকে পালাতে সাহায্য করেছিস। তোর বোনের সাহস নেই একা পালানোর। কেন বোনের বিয়ে হতে দিলি না মুখপুরি? আমি ওকে পালাতে সাহায্য করিনি। জাবিরের মতো নেশাখোর, উচ্ছনে যাওয়া ছেলেকে বিয়ে করবে না তাই হিদি পালিয়েছে। নেশাখোর হয়েছে তো কি হয়েছে? ওদের কত টাকা আছে দেখেছিস? তোর বোনের কপাল ভালো ছিল, ওমন রাজবাড়ি থেকে সম্বন্ধ এসেছিল। মা নিজের কপাল খাইছে। তহমিনা বেগম চিল্লিয়ে বলে উঠলেন। রিমি চোখ মুখ কুঁচকে তাকাল। সে বুঝতে পারল টাকা আর সম্পদের জন্য তার বোনকে নেশাখোরটার সাথে বিয়ে দিতে চাইছিল। মেজাজ সামলে শান্ত কণ্ঠে বলল, বাবা নিশ্চয়ই জানে না ছেলে নেশা করে, জুয়া খেলে। যদি জানত তাহলে অমন ছেলের সাথে আমার বোনের বিয়ে ঠিক করত না। আচ্ছা, আপনি কি টাকা খেয়ে এত কিছু জেনেও চুপ করেছিলেন নাকি অন্য কাহিনী আছে? তহমিনা বেগম এহেন কথা শুনে চমকে উঠলেন। আমতা আমতা করে উঁচু স্বরে বললেন, জাবির যথেষ্ট ভদ্র ছেলে। তাই তো হিদি বিয়েটা দিতে চেয়েছিলাম যেন মেয়েটা সুখে থাকে। এত রাতে অযথা চেঁচামেচি করলে বাবাকে ডাকতে বাধ্য হব। আমাকে ভয় দেখাচ্ছিস? ভাবুন তেমনটাই। বেয়াদব মেয়ে। কথার রং ঢঙের জন্যে তোর কপালে ছাই পড়ছে। কথাটা ঝামটা মেরে বলে তহমিনা বেগম ঘরে থেকে বেরিয়ে গেল। রিমি দৌড়ে দরজা আটকে দিল। এতক্ষণের চেপে রাখা কান্না যেন উগরে বেরিয়ে আসতে চাইল। স্টার রেঞ্জ হোটেলে চল। পূর্বের গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে আশফি অবাক হল। তার মনে উল্টাপাল্টা ভাবনার উৎপত্তি হল। তার বন্ধু কি না না, এমনটা কখনো সম্ভব নয়। সে ওসব ভাবনা গিলে কৌতূহলবশত জিজ্ঞেস করল, এত রাতে হোটেলে? না মানে ওখানে কেন যাবি তুই? পূর্ব মিররে দৃষ্টি রেখে সাবলীলভাবে বলল, দরকার আছে। বেশি কথা না বলে যা বলেছি তাই কর। আশফি চুপ হয়ে গেল। বন্ধুর মনে কি চলছে তা বুঝতে পারল না। হুট করে হোটেলে কেন যাচ্ছে, আর এই মেয়েটাই বা কেন তাদের সাথে? নানা চিন্তায় বিক্ষিপ্ত মস্তিষ্ক। হিদি পূর্বের দৃষ্টি খেয়াল করেছে মিররে। কেমন তীক্ষ্ণ চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। আর কি বলল, হোটেলে যাবে? সে উল্টোপাল্টা চিন্তায় ধরফরিয়ে উঠল। তার মানে আবারও বদলোকের পাল্লায় পড়েছে। আতঙ্কিত হয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কন্দনরত কণ্ঠে বলল, পূর্ব সাহেব, আমি হোটেলে যাব না। আমাকে এখানে নামিয়ে দিন। আমি খালামনির কাছে যাব। হুট করে মেয়েটার কান্নাকাটি জুড়ে দেওয়ায় পূর্বের মেজাজ খিচে এল।
সে পিছু ফিরে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল হিদির দিকে। আচানক ধমকে উঠে বলল, শাট ইউর মাউথ ইডিয়েট গার্ল, আদারওয়াইজ আই উইল কিল ইউ। হিদি হঠাৎ এক ধমক শুনে চমকে উঠল। কান্না মুহূর্তেই থেমে গেল। অশ্রুসিক্ত চোখে সে তাকাল পূর্বের কঠোর, অপরিবর্তনীয় মুখপানে। অবচেতন মনে সে ভরসা রেখেছিল মানুষটার উপর, কিন্তু এখন সেই ভরসা মিশে গেল ভেতরে অদ্ভুত দ্বন্দ্বে। মনে মনে হিদি গালমন্দ করতে লাগল। কেন যেন মনে হলো বাড়ি থেকে একা পালানোটা ঠিক হয়নি। হুট করে বিয়ের দিন ঠিক হওয়ায় কি করবে বুঝতে পারেনি। তার সৎ মা রিমির আর তার ফোনটা নিয়েছিল। হয়তো বুঝতে পেরেছিল ফোনটা থাকলে খালাম্নিকে কল দিয়ে সব জানিয়ে দেবে। পূর্ব গভীর শ্বাস টেনে সামনের পথটা দেখল। তার ইচ্ছে হল মাঝরাস্তার এই ইডিয়ট মেয়েটাকে নামিয়ে দিয়ে ঝামেলামুক্ত হওয়ার। মিনিট 10 মধ্যেই গাড়ি থেমে গেল স্টার রেঞ্জ হোটেলের সামনে। পূর্ব গাড়ি থেকে নামল এবং হিদিকে নামতে বলল। মেয়েটা কোনো টু শব্দ ছাড়াই সজাগ হয়ে নামল। আশেপাশে তাকাল, চোখে ভয় আর কৌতূহল মিশে আছে। এত বড় হোটেল, অচেনা রাস্তা, সবই তার কাছে অচেনা। পূর্ব আশফিকে কিছু বোঝাল। আশফি তা শুনেই দ্রুত গাড়িতে চেপে ছুটল। এটা কোনো জায়গা? আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন? হিদি কম্পনরত কণ্ঠে জিজ্ঞেস করল। পূর্ব হাতের ঘড়িতে সময় দেখে মেয়েলি মুখশ্রীতে তাকিয়ে কণ্ঠে জবাব দিল, ঢাকা মেইন টাউনে আছি আমরা। হিদি বিস্ফোরিত নয়নে তাকাল সামনে দণ্ডায়মান মানুষটির দিকে। চিৎকার করে বলে উঠল, কি? আমি সিরাজগঞ্জ থেকে কিভাবে ঢাকা আসলাম? চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের অদ্ভুত চোখে দেখতে লাগল। পূর্ব সেই চাহনি দেখে খানিকটা এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট শাউট। আমি আপনার বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড নই যে এমন বিহেভিয়ার টলারেট করব। হিদি ভরকে গেল। ভুলটা বুঝতে পেরে জিভ কেটে নিচু স্বরে পুনরায় জিজ্ঞেস করল, সরি, আমি এত দ্রুত সিরাজগঞ্জ থেকে ঢাকায় কিভাবে আসলাম? আপনার হবু বর কিডন্যাপ করে নিয়ে এসেছিল। আপনি ওই লোককে আমার হবু বর বলবেন না। শুনতে জঘন্য লাগে। কুমড়োটা জোর করে বিয়ে করতে চেয়েছিল সেটা কিন্তু আপনিও জানেন। এবার বলুন, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এই মিস্টার মার্ডারার, আপনি কি আমায় মেরে ফেলতে নিয়ে এসেছেন? নাকি বিক্রি করতে নিয়ে এসেছেন? এই মেয়ে কি বলে ডাকলে আমায়? দুঃখিত মিস্টার মাডা, পূর্ব সাহেব। আসলে গতরাত থেকে কিছু খাইনি, তাই খিদে লেগে উল্টো পাল্টা বকছি। যদি মারার প্ল্যান থাকে তাহলে আমার শেষ ইচ্ছেটা পূরণ করুন। আমার খিদে পেয়েছে, ভাত খেতে চাই। প্লিজ মরণাপন্ন অসহায় নারীর অনুরোধটুকু রাখুন। হিদি ওষ্ঠ উল্টে ম্লান কণ্ঠে বলে উঠল। পূর্ব নিগুট চাহানিতে একবার অবলোকন করল মেয়েটিকে। তারপর অন্যত্র ঘুরে গম্ভীর কণ্ঠে বলল, আমার সাথে আসুন। কথাটা শেষ করে পূর্ব পা বাড়াল সামনে। হিদি খুশি হল। সে মুচকি হেসে মানুষটার পিছু পিছু ছুটতে লাগল। দুজনে হোটেলের মেইন দরজা দিয়ে ঢুকতেই একজন ওয়েটার হেসে পূর্বকে উদ্দেশ্য করে বলল, স্যার ম্যাডাম নাকি? মাশাল্লাহ, দুজনকে দারুণ মানিয়েছে। দুজনে দাঁড়িয়ে গেল। হিদি এহেন কথা শুনে অপ্রস্তুত হল। দৃষ্টি ঘুরিয়ে গম্ভীর মানুষটার দিকে নিক্ষেপ করল। সে দুরু দুরু বুকে অপেক্ষা করতে লাগল উত্তরের। পূর্বের মাঝে অপ্রস্তুত ভাব নেই। সে সাবলীলভাবে স্বীকারোক্তি টানল, মেয়েটা আমার কেউ হয় না। হিদির মুখখানা কালো হয়ে গেল। সে বিষণ্ণ চাহনিতে অবলোকন করল মানুষটাকে। মনটা খারাপ হয়ে গেল। এমনটা কেন হল? সে কি আশা করেছিল মানুষটা জবাবে বলবে মেয়েটা আমার পরিচিত? ওয়েটার অপ্রস্তুত হয়ে বলল, সরি স্যার।